অন্তর্বর্তী সরকারকে বলি, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছেন আপনারা, রক্তের উপর দাঁড়িয়ে আছেন। 3 মাস পার হয়েছে, এখন পর্যন্ত জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দলের নেতা কর্মীদের রাজনীতি করতে দেয়া যাবে না, এ মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে হলে ভারতকে তার নীতি পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সমাজের সর্বক্ষেত্রে একটি প্রশ্ন আছে, শুধুই কি নির্বাচন দিলে আমরা সেই বাংলাদেশ পাবো? শুধুই একটি নির্বাচনকে আমাদেরকে সেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবে? প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দক্ষ জনবল নিয়োগের কাজ চলছে। এ ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রথম যখন আমার গায়ে গুলি লাগে আমি বুঝতে না বুঝতে দেখি আপনারা সবাই আমাকে ঘিরে ফেলেছেন। আপনার দেশ আপনার জন্য কি করবে পরের কথা ভাই, দেশ তো আপনার, আপনি কি করবেন এইটা আগে জিজ্ঞেস করেন, এইটা আগে চিন্তা করেন। প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দক্ষ জনবল নিয়োগের কাজ চলছে। এ ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত 15 বছরের পুঞ্জীভূত শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন, এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই যে তরুণদের ঐক্যটা করা, সেটা ছাত্র হোক, শ্রমিক হোক, শ্রমজীবী হোক, এই তরুণদের ঐক্যটা রক্ষা করা এই দ্বিতীয় পর্বে আরো অনেক জরুরি। খুনের চেয়েও ভয়াবহ বিষয় কাউকে গুম করে ফেলা। রাজধানীতে এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দেশের মানুষ জুলুম অত্যাচার সহ্য করে না। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতনই তার প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এবং স্টার্টিং ছিল উই দ্য পিপল, উই শেখ পরিবারের কথা বলা ছিল না, কোনো ডাইনেস্টির কথা বলা ছিল না, যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নে পুরনো নীতি পরিবর্তন করে ভারতকে নতুন বয়ান তৈরি করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের সংবিধানে কোথাও লেখা ছিল না যে গুম খুন হত্যাকাণ্ড করতে পারবে। কোনোভাবে যদি আজকে আমি জেলখানার বাইরে থাকতাম, আমি গিয়ে ওদের ঘাড় ধরে বলতাম, বিএনপি পুরো ইউটার্ন, ক্ষমতার জন্য পুরো ইউটার্ন। বিএনপির স্বাদ মেটে নাই, ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই। আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ নির্যাতন করছে তাতে ওনারা স্বাদ মিঠে নাই। ওনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন। কারণটা কি? চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। এই 53 বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাসরকার পরিণত করেছে। এরাই চাঁদাবাজি করেছে, এরাই দখলদারি করেছে, এরাই জুলুম করেছে, এরা অত্যাচার করেছে, এরাই খুন করেছে, এরাই ধর্ষণ করেছে। জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে খুনি আছে, গুণী আছে, দুর্নীতিবাজ আছে, তাদেরকে সাপোর্ট করবেন না, তাদের দল করবেন না, তাদেরকে ভোট দেবেন না। 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করছে। তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে, বহুত গুম করেছে, বহুত খুন করেছে। যারা 53 বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে। যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের ন্যায্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে, আন্দোলন করছে। আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। গার্মেন্টস সেক্টর বলেন, শ্রমিক বলেন, মজদুর বলেন, চাকরিজীবী বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, মিডিয়া কর্মী বলেন, যত প্রকার, যত ডিজাইনের, যত পেশার মানুষ বাংলাদেশে আছে সবাই বৈষম্য শিকার। 5ই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না, এবার মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু কি দেখলাম? 5ই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা, আবারও কি দেখলাম? চাঁদাবাজি, আবারও কি দেখলাম? খুন, জুলুম, অত্যাচার, দখলদারি, আবার মিথ্যা মামলা সায়লাভ, আবারও সন্ত্রাস, আবারও গুন্ডামি, আবারও বদমাশি, আবারও অত্যাচার, আবারও অবিচার। তার মানে আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই, আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই, এখনো বৈষম্য দূর করতে পারি নাই। যে ভারতের সাথে বাংলাদেশে আগামী দিনের সম্পর্কের ফাউন্ডেশন হবে, নট জাস্ট ইন্ডিয়া, ইভেন আমেরিকার কথা যদি ট্রাম্প আসছে ওখানে ভালো কথা, লট অফ স্পেকুলেশন ইজ গোয়িং অন, সেটাও সুবিধা নাই। ইন এ ডেমোক্রেসি ইট ইজ হেলদি ডেমোক্রেসি দ্যাট আমরা কিন্তু ডিসকাস করি। আমি তো আগেই বলেছি, এন্ড আই এম ফিলিং ভেরি কমফোর্টেবল হিয়ার।
আমার কোনো ডিসকমফোর্ট লাগতেছে না, ইভেন তো দে আর ডিফারেন্ট ওপেন। দিস ইজ ডেমোক্রেসি অ্যান্ড আমরা কিন্তু হ্যাভ টু লার্ন টু ডু ইট ইন দ্য ফিউচার। এখান থেকে ডিভিয়েট করা যাবে না। সুতরাং আমি আগেই বলেছি, ভারত বাংলাদেশ অলসো ইফ ইউ লাইক নিউ আমেরিকা আন্ডার ট্রাম্প, the foundational thing will be three. One is one of mutual respect, one is mutual interest, one of non-interference. This is the foundation. But on this you can build the whole thing. But as long as you get your foundation right, your basis right, your framework right, that's very important. এটার উপর বিতর্ক, যেমন আমরা বিএনপি থেকে আমরা এখন চিন্তা করি আবার বিএনপির ওভারঅল ফিলোসফি কি। আমি যদি এক কথাই বলি, it is the Western liberal democracy. This is what our framework. It's a liberal democracy. This is our framework. এখন কারো ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে, but this is our framework. Whatever we say and do within this framework, we will operate in the future. Liberal, Western liberal democracy. I know অনেকে এগ্রি করবে না, but that's our philosophy. That's why we stand today, and going forward, আমরা এটার ভিত্তিতে আমাদের রাজনীতি করব। বাংলাদেশ ভারত ইস্যুর মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে bilateralism. This is the Nehruvian idea of bilateralism that carried on. সবাই এটাকে ভারতের পক্ষে একটা ইস্যু, যেহেতু তাদের জন্য সুবিধা, সবাই কিন্তু বাইলেটারালিজমের, যদি বা নেহরুভিয়ান থিওরির সাথে আজকের ভারতে যারা ক্ষমতায় আছে তারা অনেক কিছু এগ্রি করে না, কিন্তু বাইলেটারালিজমে কিন্তু এগ্রি করে, বিকজ দে আর দ্য লার্জেস্ট পাওয়ার। এখানে তারা বড়, তাদের মাসেল পাওয়ার আছে। তখন আপনি একটা ছোট দেশের সাথে একটা এত বড় দেশের যখন বাইলেটারালি আপনি হ্যান্ডেল করেন, ক্যাপাসিটি ওয়াইজ অ্যান্ড সো মেনি ওয়েজ, ভেরি ডিফিকাল্ট। সো বাইলেটারালিজম থেকে বেরিয়ে আসতে হবে। ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ অনেকে বলেছেন, আমি রিপিট করছি আবার, আমাদের বাইলেটারালিজম থেকে বেরিয়ে এসে আমাদের রিজিওনালিজম, মাল্টিল্যাটারালিজমে যেতে হবে। এবং এইটার জন্য যে এটা আমি বিস্তারিত করার দরকার নেই, অনেকগুলো ইস্যু আছে যেগুলো ইন্টারন্যাশনাল ওয়াটার লজের যে বিষয়গুলো আছে, আমরা এটাকে যদি ফ্রন্টে নিয়ে আসি, দিস শুড বি আওয়ার স্টার্টিং পয়েন্ট। এবং এইখান থেকে আমাদের ভারত কোথায় কোথায় ডেভিয়েশন হচ্ছে, কোথায় কোথায় ভারতের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটার লতে, কোথায় কোথায় কনফ্লিক্ট হচ্ছে, উই শুড ক্লিয়ারলি আইডেন্টিফাই। এবং এখানে ইনস্টিটিউশনাল ইস্যু আছে, এখানে ম্যানেজমেন্ট ইস্যু আছে, লাইক এখানে এই যে নদী কি বলে এটা, নদী কমিশন, হ্যাঁ, জেআরসি, জয়েন্ট রিভার কমিশন, সরি, জয়েন্ট রিভার কমিশন। তো জয়েন্ট রিভার কমিশন ইনস্টিটিউশন আছে, বাট ইনস্টিটিউশন ইজ নট ফাংশনিং, আমরা জানি। জয়েন্ট রিভার কমিশনের কোনো ধারণা নেই। যেখানে আমি ফান্ডামেন্টাল ইস্যুতে ইন্টারন্যাশনাল ওয়াটার লতে যে ভেরিয়েশন আছে, এই জিনিসটা ফার্স্ট অফ অল, তারপরে আপনি প্রপার ইনস্টিটিউশনগুলো আপনাকে ইন প্লেস করতে হবে। ইনস্টিটিউশনগুলো যাতে অপারেট করে, ম্যানেজমেন্ট হ্যাজ টু বি এনশিওর্ড, দ্য ফুললি অপারেটিভ ম্যানেজমেন্ট। এবং এই জন্য আমাদের একটা নতুন ন্যারেটিভ তৈরি করা দরকার। ওয়াটার ইস্যুতে পুরোনো অনেক সময় তো আপনার কমপ্লেন তো ওগুলো আছে, এটা হচ্ছে, বাট লেট আস ক্রিয়েট এ নিউ ন্যারেটিভ এবং ওইটাকে আমরা ধাপে ধাপে নিয়ে যাই। এই ন্যারেটিভের মধ্যে আমি মনে করি বাংলাদেশ শুধু নয়, আমাদের পুরো রিজিয়নে এক্সপার্টিস যাদের আছে, যাদের পলিটিক্যাল মাসেল আছে, যারা মিডিয়া আছে, অ্যাক্রস দ্য বোর্ড, আমরা সবাইকে ইনভলভ করি। আমরা সবাইকে ইনভলভ করে একটা রিজিওনাল ন্যারেটিভ তৈরি করি, যে ন্যারেটিভটা আমরা পুশ করবো আগামী দিনে। কারণ বাইলেটারালি ইট ডিড নট ওয়ার্ক, এটা ক্লিয়ারলি ইট ডিড নট ওয়ার্ক অ্যান্ড ইটস নট লাইকলি টু ওয়ার্ক, কোয়াইট অনেস্টলি। আগামী দিনে যে কাজ করবে আমি মনে করি না। সো উই হ্যাভ টু ক্রিয়েট এ নিউ ন্যারেটিভ। এই ন্যারেটিভটা আমরা রিজিওনালি করি, সব স্টেক হোল্ডারদের আনি, ইনক্লুডিং চায়না, যত রিজিওনাল প্লেয়ার আছে সবাইকে আনে। কারণ এখানে তো সব ইস্যু, আবার বাংলাদেশ, ইন্ডিয়া তো রিভার নদী, চায়না থেকে ব্রহ্মপুত্র ইত্যাদি আছে। সো লেট আস হ্যাভ এ ন্যারেটিভ, রিজিওনাল ন্যারেটিভ, লেট আস ইনভলভ অল দ্য স্টেক হোল্ডার্স, সবাইকে নিয়ে আমরা একটা, দিস উইল অলসো ক্রিয়েট ওপিনিয়ন, ইটস নট জাস্ট এ ন্যারেটিভ, দিস উইল ক্রিয়েট এ ওপিনিয়ন। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য সরকার চেষ্টা করছে, এরকম মনে হতেই পারে আমাদের। সরকার চেষ্টা করারই কথা। ইনফ্যাক্ট 2-3 দিন আগে আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম জানিয়েছেন, তিনি কি জানিয়েছেন একটু পড়ি, এবং সেটা দিয়ে আদতে আমাদের কোনো বেনিফিট হবে কিনা, যদি হয়ে থাকে তাহলে তো হলোই, যদি না হয়ে থাকে তাহলে কেন আসলে এটা করা হচ্ছে। তিনি বলছেন, শেখ হাসিনা গণহত্যা, গুমসহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি, তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন। এরকম একজন অপরাধীকে গ্রেফতার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপোলকে গত রোববার চিঠি দেওয়া হয়েছে। এটা রেড অ্যালার্ট বলা হচ্ছে, কিন্তু আসলে ইন্টারপোলে রেড নোটিশ বলে, ওদের ওয়েবসাইটে এভাবেই লেখা আছে। এবং গ্রেফতার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ, মানে ইন্টারপোল কি গ্রেফতার করতে পারে? পারে না। যাই হোক,
আমরা এর মধ্যেই অনেকে ধারণাই করি যে শেখ হাসিনাকে আসলে ফেরানো যাবে না এটা দিয়ে, বা আমরা এই যে ইন্টারপোলের কথা বলছি তার চেয়ে ইভেন স্ট্রঙ্গার অপশন আমাদের ছিল, সেটা হচ্ছে আসামি প্রত্যার্পণ চুক্তি ভারতের সাথে। এটা আমাদের 2013 সালে আমি ভুল না করলে এটা স্বাক্ষরিত হয়েছিল। সুতরাং হচ্ছে এতে দ্বিপাক্ষিক চুক্তি আছে, সেই তুলনায় একটা দুর্বল ইন্টারপোলের কথা কেন বলা হচ্ছে? আমরা যদি ইন্টারপোলের ওয়েবসাইটে যাই, রেড নোটিস জিনিসটা কি সেটা বলা হচ্ছে একটা সারা পৃথিবীতে ল এনফোর্সমেন্ট যে এজেন্সিগুলো আছে তাদেরকে এটা বলা যে এখানে একজন আসামি আছে, তাকে লোকেট করা, তাকে যাকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট আছে অথবা তাকে মানে অনুরোধ করার জন্য যে দেশে আছেন তাকে অ্যারেস্ট করা, তাকে যে দেশ চাইছে সেই দেশের কাছে পাঠিয়ে দেয়া, এই ধরনের ব্যাপার বলা হয়। এখানে খুব ক্লিয়ারলি একটা কথা ওরা আলাদা ব্রাইট কালার দিয়ে লিখে দিচ্ছেন, a red notice is an international alert for a wanted person but it is not an arrest warrant। খুব স্পষ্ট কথা, এটা কোনোভাবেই অ্যারেস্ট ওয়ারেন্ট না, এটা একটা অ্যালার্ট। এর আগে হ্যাঁ, রেড অ্যালার্টের ক্ষেত্রে তাকে অ্যারেস্ট এবং তাকে যে দেশ চাইছে তার কাছে ফেরত পাঠানোর প্রভিশন আছে। এটা 8টা এই ধরনের অ্যালার্ট আছে দেখলাম, এর মধ্যে রেড নিশ্চিত সর্বোচ্চ, এবং এটার মধ্যেই ফেরত পাঠানোর কথা আছে। আরগুলোতে মূলত তাদের লোকেশন খুঁজে পাওয়া, আইডেন্টিফাই করা, এই ধরনের কথাবার্তাই বেশি। এখানে একটা কথা বলা হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট কেন, এখানে বলা হচ্ছে এটার মাধ্যমে আসলে বিভিন্ন যে জায়গায় আপনি কাউকে খুঁজে পাচ্ছেন না সেখানে অ্যালার্ট দিতে পারছেন। তাহলে একটা প্রশ্ন আসতেই পারে, সেটা হচ্ছে খুব ক্লিয়ারলি যে এই নোটিশ আমরা করে কি করছি, মানে আমাদের লোকালাইজ করা তো সমস্যা নেই, তিনি ভারতে আছেন, ভারত এটা স্বীকার করে, তাহলে আমরা চেয়েছি যে ভারত সরকার তাকে অ্যারেস্ট করবেন এবং বাংলাদেশে ফেরত পাঠাবেন এটা। এবং আবারও এখানে খুব ক্লিয়ারলি লেখা আছে, সেটা হলো ইন্টারপোলের যে রেড নোটিশ আছে সেটা পালন করা সংশ্লিষ্ট দেশের জন্য কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে খুব স্পষ্ট বাংলাদেশ বলল ইন্টারপোল, তার কথা আছে ইন্টারপোল তাকে রেড নোটিস দেবে কিনা। রেড নোটিস পাওয়ার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফুলফিল করে রেড নোটিস দিতে হয়, রেড নোটিস ইনক্লুডেড হতে হয়। বাংলাদেশের বহু মানুষ, আমি কোথায় যেন দেখলাম এখন পর্যন্ত মাত্র 16 জন বাংলাদেশে ইন্টারপোলের এই রেড নোটিসের পরে ফেরত পাওয়া গেছে। 16 না, বাংলাদেশে ধরে নিলাম যতজন তালিকায় ছিল সম্ভবত এই মুহূর্তেও 60-এর বেশি মানুষ এই তালিকায় আছে। সবাইকেও যদি পাওয়া যেত শেখ হাসিনাকে পাওয়া যাবে কিনা, তাই না? তো যেটা বলছিলাম যে হাতে গোনা কিছু মানুষই পাওয়া গেছে তুলনামূলকভাবে। সেক্ষেত্রে সেই রাষ্ট্র যারা এটা করতে রাজি হয়েছে তারা রাজি হয়েছে বলে এটা হয়েছে। এটার মানে এই না যে ইন্টারপোল বলেছে বলে এটা করছে। ইন্টারপোল জাস্ট একটা এজেন্টের মতো একটা দেশের তথ্য আরেকটা দেশের কাছে পৌঁছে দেয়, সো দ্যাট অফিসিয়ালি তাকে জানানো হয়, সেই দেশটা তখন তাকে চেষ্টা করে গ্রেফতার করে তার যদি ইচ্ছে হয় এবং ফেরত পাঠাতে পারে। রেড অ্যালার্টের ক্ষেত্রে, অন্য অ্যালার্টগুলোর ক্ষেত্রে ফেরত পাঠানোর কথা নেই। এখন ওই যে কথা যে শেখ হাসিনাকে এটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে কিনা সেটারও প্রসেস আছে, সেটার বিরুদ্ধে আইনি লড়াই করে সেই নাম বাদও দেওয়া যেতে পারে। এগুলো কতগুলো এই নোটিশটা সম্পর্কে কিছু আইনি খুঁটিনাটি। কিন্তু ওই যে বলছিলাম যে ফেরত আনা যাবে এভাবে, আসামি প্রত্যার্পণ আইনে আমরা তো তাকে চাইতে পারতাম, খুব ক্লিয়ারলি চাইতে পারতাম, ইজন্ট ইট? আমাদের তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে এবং আর 1-2 দিন পরে তার সম্ভবত 18 তারিখ তার আদালতে এসে আত্মসমর্পণ করার সময়সীমা শেষ হচ্ছে, সুতরাং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে। সেটার ভিত্তিতেই আমরা চাইতে পারি, যদিও আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের প্রধান উপদেষ্টা এটা অবশ্য ক্লিয়ারলি বলে দিয়েছেন শেখ হাসিনাকে তারা তার সাজা হয়ে যাওয়ার আগে ভারতের কাছে ফেরত চাইবেন না। তাহলে এটাও খুব স্পষ্ট, শেখ হাসিনা ভারতে থাকতে পারছেন এবং তার বিরুদ্ধে যে কোনোভাবেই হোক ফেরত, বিশেষ করে আসামি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তাকে চাওয়া হবে না। তাহলে রেড অ্যালার্ট কেন? রেড অ্যালার্ট তো না, রেড নোটিস এটা কেন করা হয়েছে? আমার কাছে 2টো কারণ বলে মনে হয়। একটা কারণ হচ্ছে ডোমেস্টিক, মানে শেখ হাসিনাকে ফেরানোর জন্য সরকার কি করছে। একটা সরকার যখন সরকার চালায় তার নানান দিক দেখতে হয়, তার নানা রকম ভাবে মানুষের সাইকোলজির সাথে রিলেট করতে হয়, সাইকোলজির সাথে নিজকে অ্যালাইন করতে হয়। মানুষের কাছে এই ক্ষুব্ধতা ছিল শেখ হাসিনা কেন পালিয়ে গেল, এবং আমরা খেয়াল করবো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার জন্য আমরা সেনাপ্রধানকেও অনেকে খুব ব্লেম করেছি। ফলে শেখ হাসিনা পালিয়ে আছেন এবং কোথায় আছেন আমরা সেটা এখন যেহেতু জানি, এবং সেই দেশটা যেহেতু ভারত, এটা আমাদের অনেকের কাছে খুব বড়, আরো বড় ক্ষুব্ধতার কারণ। তাই আমরা অনেকেই চেয়েছি শেখ হাসিনাকে ফেরানোর জন্য সরকার চেষ্টা করুক। সুতরাং রেড অ্যালার্ট, রেড নোটিস জারি করেছি, তার মানে সরকার বোঝাতে চাইছে উই আর ওয়ার্কিং অন দিস, আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, এটা দেখানোর চেষ্টা। আরেকটা জিনিস আছে বলে আমার ধারণা, সেটা হলো ভারতের উপরে কিছুটা হলেও চাপ জারি রাখা। কারণ আমরা দেখব যে ভারত
শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে তাদের খুব রিজিড অবস্থান দেখাচ্ছে, এটা তারা দেবে না, এটা না দেওয়ারই কথা। আমি বহুবার বলেছি, তাকে দীর্ঘদিন এই দেশটাকে ডুবিয়ে শেষ করে এই দেশটাকে আক্ষরিক অর্থে ভারতের কলোনি বানিয়ে সার্ভ করা কৃতদাস, তাকে ফেরত ভারত দিলে ভবিষ্যতে এই দেশে এরকম কাউকে বা কাছাকাছি কাউকে খুঁজে পাওয়া ভারতের জন্য অসম্ভব। তো সে দেবে না। কিন্তু যখনই এই আলাপ হচ্ছে, সরকারিভাবে বলা হয়নি, কিন্তু সরকারের সাথে কানেক্টেড লোকজন খুব ক্লিয়ারলি বলছেন এটাই আমাদের দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে একটা বড় ব্যারিয়ার তৈরি করছে যে আমরা চাইছি কেন তাকে ফেরত কেন চাইবো। হোয়াট এভার, ডিপ্লোম্যাসিতে এটা হয় যে এক দেশ আরেক দেশকে চাপের মধ্যে রাখার চেষ্টা করে, চাপে ফেলে তার অন্য দিক থেকে লেভারেজ পাওয়ার চেষ্টা করে। আমি ধারণা করি বা বিশ্বাস করি এই রেড অ্যালার্ট জারিও ভারতের উপরে খুব বড় না হলেও একটা সফট চাপ তৈরি করবে। কারণ আমরা দেখেছি এর মধ্যে ভারতীয় চ্যানেলগুলো এটা নিয়েও কথা বলা শুরু করেছে এবং তারা প্রমাণ করার চেষ্টা করছে শেখ হাসিনাকে কোনোভাবেই ফেরত পাওয়া যাবে না এটার মাধ্যমে। ইনফ্যাক্ট ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা যাবে কি না সেটা যেমন একটা প্রশ্ন, রেড নোটিস হলেও শেখ হাসিনাকে যে ফেরত পাওয়া যাবে না এটা বাংলাদেশ সরকার কি জানে না? আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর কি জানেন না যে তিনি খুব গদগদ হয়ে মনে করছেন এটা হবে? উত্তর হচ্ছে সবাই জানেন, সরকার জানেন, চিফ প্রসিকিউটর জানেন, তারপরও তারা জেনে শুনে এই কাজটা করেছেন। কারণ যদি সম্ভব হয়, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে শেখ হাসিনার নাম যদি রেড নোটিসের তালিকার মধ্যে ঢোকানো যায়, এটার খুব বড় সিম্বলিক ভ্যালু আছে, খুব বড় সিম্বলিক ভ্যালু আছে। এবং গ্লোবালি আমরা এটা এস্টাবলিশ করতে পারবো যে আন্তর্জাতিক একটা সংস্থা যারা বিভিন্ন দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারীর মধ্যে কোঅর্ডিনেট করে, তারা শেখ হাসিনাকে রেড যে নোটিস আছে সেটার অন্তর্ভুক্ত করার যোগ্য মনে করেছে এবং এটা সেই দিক থেকে ভারতের উপরে সফট চাপও তৈরি করবে। আমরা যখন দুটো দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা হয়, দুটো দেশের মধ্যে তার স্বার্থ নিয়ে আলোচনা হয়, তখন এই ঘটনাগুলো ঘটে। প্রত্যেকটা দেশ চেষ্টা করে আরেকটা দেশকে তাকে যতটুকু সময় চাপ তৈরি করা, তা যাতে সে অন্যদিকে তার সুবিধা এনশিওর করতে পারে। এটার এই ধরনের একটা প্রভাবও থাকার সম্ভাবনা আছে। খুব গুরুত্বপূর্ণ কিছু না, খুব বড় কিছু না। আমরা ধরে রাখতেই পারি যে শেখ হাসিনা আসলে ভারতে থেকেই যাচ্ছেন মোটামুটি বহুদিন, এবং সেটা ছোট সময় হবে না। কারণ এই সরকার যদি সিদ্ধান্ত নিয়ে থাকে তার কনভিকশন হওয়ার আগে, তার সাজা প্রাপ্তির আগে তাকে চাওয়া হবে না, সেটা তো মাসের ব্যাপার না, এটা বছরের পর বছরের ব্যাপার। যদি এখানে একটা যদি আছে, শেখ হাসিনা তার অনুপস্থিতিতে এখানে ট্রায়াল চলবে, কিন্তু তিনি যদি আইনজীবী নিয়োগ করেন, মামলা লড়েন, তাহলে সেগুলোর কনভিকশন হতে সময় লাগবে। সুতরাং আমাদের প্রস্তুত থাকা ভালো। শেখ হাসিনা ভারতেই থাকবেন এবং মাঝে মাঝেই আমাদের এখানে পরিকল্পিতভাবে তার কিছু ফোন রেকর্ড ছাড়বেন। এবং কে না জানে, যদিও বলা হয়েছে, আমি কোথায় কোনো একটা নিউজে পড়েছি যে ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে অফিসিয়াল বিবৃতি দিতে এখন পর্যন্ত বারণ করা আছে। বাংলাদেশ সরকারও এটা আবার স্মরণ করিয়ে দিয়েছে, সেটাও দেখলাম। কিন্তু শেখ হাসিনা এটা করবেন বলে আমি ধারণা করি, সময় যত আগাতে থাকবে। স্বাধীনতার ঘোষণাপত্রের উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচারের বাংলাদেশের জন্য অবশ্যই, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সন্দেহ আছে সেই বাংলাদেশ আমরা সামনে বিনির্মাণ করতে পারবো কিনা। আমি অস্বীকার করি না, সমাজের সর্বক্ষেত্রে একটি প্রশ্ন আছে, শুধুই কি নির্বাচন দিলে আমরা সেই বাংলাদেশ পাবো? শুধুই একটি নির্বাচন কি আমাদেরকে সেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবে? করবে না। কিন্তু নির্বাচন ব্যতি রেখেও তো করবে না, নির্বাচন ছাড়াও তো আমরা সেই সমাজ ব্যবস্থা পাবো না। সুতরাং আগামীতে যেভাবেই হোক আমাদেরকে একটি প্রকৃত, একটি ট্রান্সপারেন্ট নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে, আমি ট্রান্সপারেন্ট আর বাংলাটা ঠিক মতো বলতে পারতেছি না, স্বচ্ছ এবং নিরপেক্ষ এবং ইনক্লুসিভ এটা ইলেকশনের মধ্য দিয়ে কেবল গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা যায়। এবং সেই পরবর্তী সংসদে যাতে সংসদীয় এখন আয়কতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, সেজন্য আমাদের সাংবিধানিক প্রয়োজনীয় সংস্কার করতে হবে, যাতে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার কোনো পতন না হয়, শুরু না হয়, সেটার ব্যবস্থা আমাদের করতে হবে। এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়ন করতে হবে সাংবিধানিকভাবে, সেটা আমাদের অঙ্গীকার আছে, প্রতিশ্রুতি আছে, আমাদের একত্রিত হয়। আমাদেরকে এমন একটি পার্লামেন্ট সৃজন করতে হবে যে পার্লামেন্টকে মানুষ মনে করবে যে এটাই দেশের সমস্ত কিছুর আলোচনার কেন্দ্রবিন্দু, যাতে ওটা শুধু বিন্দু না হয়, কেন্দ্র যাতে গণভবনে না হয়, এইটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেই পার্লামেন্টের উপর মানুষ যাতে আস্থা রাখে, সেরকম পার্লামেন্ট আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা অনেক বেশি দিন হারিয়ে ফেলেছি, আমরা অনেক বেশি আত্মত্যাগ করেছি, আমাদের অনেক বেশি বেদনার কাহিনী আছে, কিন্তু সামনের দিনগুলো যেন আমাদের সুখের কাহিনী হয়, আমাদের সন্তানদের জন্য এটা উজ্জ্বল বাংলাদেশের ছবি যাতে আমরা এঁকে যেতে পারি, সেই রকম ব্যবস্থা নিতে হয়। আমি আসলে বাংলাতেও খুব একটা ভালো না,
অনেক বছর নির্বাচনে কাটানোর কারণে আমার সব দিকে ভেজাল হয়ে গেছে, আমি কোনোটাই ঠিক মতো এখন উচ্চারণ করতে পারি না। আর যে ভাষাগুলো আসে এগুলো এখানে বললে আমাকে অন্যভাবে চিত্রায়িত করা হবে, দুঃখিত আমি সেই জন্য। আর কিছুদিন সময় লাগবে আমার। যাই হোক, তো আজকের আয়োজক দেখে আমি আর বিড়ম্বনা ফেলতে চাই না। 9টা বাজে। আমি প্রত্যেকের প্রত্যাশা পূরণের জন্য অঙ্গীকার হয়তো করতে পারবো না, তবে প্রচেষ্টা চালিয়ে যেতে পারবো। সেই প্রচেষ্টা যাতে আমরা চালিয়ে যেতে পারি এবং সেই প্রচেষ্টায় আমরা সবাই যাতে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকি সেই প্রার্থনা করি। কারণ একমাত্র ফেসিবাদ বিরোধী ঐক্য, আরেকটি সামনে ফেসিবাদ থাকলে হয়। ফেসিবাদের পতন হয়েছে, ফেসিস্ট পালিয়ে গিয়েছে, সুতরাং আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একটা ইস্যু কি? আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একমাত্র ইস্যু হবে যাতে আমরা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক একটি সাম্যের ভিত্তিতে একটি সুবিচারের বাংলাদেশ আমরা পাই এবং আইনের শাসনের বাংলাদেশ পাই। সেই ইস্যুতে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। আমাদের গণতান্ত্রিক পথযাত্রায় রাস্তা ভিন্ন ভিন্ন হবে বিভিন্ন দলের, কিন্তু আমরা যেন একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকি যে এই জাতির স্বার্থকে আমরা ঊর্ধ্বে তুলে ধরবো এবং এই জাতিকে আর কখনো অন্য কোনো রাষ্ট্রের করদ রাজ্য হওয়ার জন্য আমরা এই রাজ্য যাতে কোনোদিন এই দেশের কোনো স্বাধীন নাগরিককে অন্য দেশে পাচার না করে দিতে পারে এবং এই দেশে কোনোদিন, আমি আমাকে নিয়ে বলছি, এই দেশের কোনো নাগরিককে যেন কোনোদিন আর আয়নাগরে না যেতে হয়। এই দেশের কোনো নাগরিককে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য যাতে রাস্তায় গুলি খেয়ে মরতে না হয়, সেই রকম একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। এখানেই আমাদের ঐক্যটা প্রয়োজন। জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি ইসলামী আন্দোলনের। অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার 16 নভেম্বর দুপুরে রাজধানী পল্টনে নোয়াখালী টাওয়ারের অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন কার্যক্রম ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি তোলেন। রেজাউল করিম বলেন, পোশাক খাতের অরাজকতা ও ঢাকা সেনাবাহিনীর যানবাহন হামলা, পুলিশ বাহিনীর সক্রিয় না হওয়া, ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া, অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে সস্তিতা সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা অন্তর্বর্তীকালীন জনসমর্থ হারানোর কারণে হতে পারে। সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে জনগণ মেনে নেয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, পতিত স্বৈরাচারের বেনিফিশিয়াল ফারুকীকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক। আন্দোলনে আহতদের কোনো ধরনের অজুহাত ছাড়াই দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে চরমনায় পীর নির্বাচনী পরিকল্পনা ঘোষণার দাবি জানিয়ে রেজাউল করিম বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ পরিস্থিতিতে তৈরি করতে করণীয় নির্ধারণ ও সময়সীমা ঠিক করে একটি সুষ্ঠু দিন গাইডলাইন ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। জোট গঠন নিয়ে সমমননা ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে দলটির আমির বলেন, যারাই দেশের কল্যাণ কাজ করবে তাদের সঙ্গে জোট করবে ইসলামী আন্দোলন। এদিকে জানবেন, সবচেয়ে বেশি লাভবান বিএনপি, চাপে জাতীয় পার্টি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5ই আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারে 100 দিন পূর্ণ হলেও শুক্রবার এই 100 দিন রাজনৈতিকভাবে সবচেয়ে লাভবান হয়েছে বিএনপি। পাশাপাশি সুবিধা পেয়েছে জামায়াত ইসলামী ও 2 দিন দলের বাইরে ইসলামী আন্দোলন এবং বামপন্থী দলগুলো সাংগঠনিকভাবে কিছুটা সুবিধা ভোগ করেছে। অন্যদিকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের পাশাপাশি তাদের জোট সঙ্গী অনেক বিপদে পড়েছে। দলটির নেতৃত্বাধীন 14 দলীয় জোট যুক্ত ওয়াকার্স পার্টির ও জাসদের শীর্ষ নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু হত্যা মামলার অভিযুক্ত হয়ে কারাগারে আছেন। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর তাদের নির্বাচিত জোট সঙ্গী জাতীয় পার্টি শুরুতে কিছুটা সুবিধাজনক ব্যবস্থা ছিল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রথম দফার সংলাপের ডাকও পেয়েছিল দলটি, কিন্তু পরবর্তী সময়ে জাপাকে সংলাপের ডাকার বিরোধিতা করেন বৈষম্য বিরোধী ছাত্র
আন্দোলনের নেতারা হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক সার্জিস আলম জাপাকে সংলাপের ডাক তীব্র প্রতিবিরোধিতা করেন এবং পরিপ্রেক্ষিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় দফায় সংলাপে জাপাকে আর ডাকা হয়নি। জাতীয় পার্টির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলা হয় তারা আওয়ামী লীগের ফ্যাসিজমের নীরব সমর্থন করে গেছে, তারা অবৈধ নির্বাচনে অংশ নিয়ে সেগুলোর অবৈধতা দিয়েছে। এই নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিরোধেও জড়ায় জাপা। এই সবের জেরে গত 31শে অক্টোবর ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেলে পাল্টে যায় বিএনপির ভাগ্য। পরের দিনই খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে স্বাক্ষর করেছে রাষ্ট্রপতি। এরপর বিএনপির বেশ কিছু সিনিয়র নেতা কারাগার থেকে মুক্তি পেতে থাকেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেকেই কিছু মামলা থেকে অব্যাহত পেয়েছেন। শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের সংবাদপত্র ও টেলিভিশন লন্ডন অবস্থানরত বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের বক্তব্য বিতর্কিত প্রচার করা নির্দিষ্ট ছিল, কিন্তু আওয়ামী লীগ পতনের পর থেকে গণমাধ্যমে তার বক্তব্য গুরুত্ব সহকারে প্রচারিত হচ্ছে। বিএনপির নেতারা এখন স্বাধীনতাভাবে রাজনীতির পাশাপাশি নিজেদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারছেন। আওয়ামী লীগের আমলে দখল হয়ে যাওয়া সম্পদ ফিরে পাচ্ছেন। বিনা বাধায় উৎসব মুখর পরিবেশ পালন করছে যে কোনো রাজনৈতিক কর্মসূচি। জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন এই আন্দোলনের পক্ষে সংসদ এবং সংসদের বাইরে বিভিন্ন বক্তব্য বিতর্কিত দিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর 5ই আগস্ট পরবর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে যাওয়া ছিল জাতীয় পার্টির। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।